আমাদের মলিকুলার বায়োলজির ক্লাস চলছিল। তো দুটো টপিক রয়েছে, ছোট ছোট টপিক, যে টপিকগুলো জেনারেলি বায়োটেকনোলজির সঙ্গে মোস্টলি রিলেটেড, কিন্তু তোমাদের মলিকুলার বায়োলজির চ্যাপ্টারে দিয়েছে। তো আমরা এটা পড়ে নেব, এখনই পড়ে নেব, কারণ এই চ্যাপ্টারের সঙ্গে যেহেতু অ্যাটাচ হয়ে রয়েছে ছোট ছোট দুটো টপিক, সেটা আমরা দেখে নেব। ফার্স্ট যে টপিকটা, এটা আজকে তোমাদের পড়াবো, সেটা হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্ট, HGP। ওকে। তো এই হিউম্যান জিনোম প্রজেক্টের কনসেপ্টটা কি? আমরা মলিকুলার বায়োলজির এন্টায়ার যে ক্লাসগুলো দেখেছি, তাতে আমরা দেখেছি যে এখানে কি করে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, ট্রান্সক্রিপশন হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে, তাদের যে রেগুলেশনটা, সেটাও কিন্তু আমরা ওপেরান সিস্টেম দিয়ে দেখে নিয়েছি। দেখে নেওয়ার পর মানুষের মধ্যে প্রশ্ন আসলো যে আমাদের যে টোটাল যে ক্রোমোজোম গুলো, হ্যাঁ, বা যদি হ্যাপ্লয়েড সেট দেখি, তাহলে এই যে জিনোম, সেই জিনোমের মধ্যে এই যে বেস পেয়ারিং গুলো রয়েছে, সেগুলো কেমন, তার পুরো যদি সিকোয়েন্স করে নেওয়া যায়, এটা মানুষের ইচ্ছা হলো। এবং সেখান থেকেই এই হিউম্যান জিনোম প্রজেক্টের শুরু, যেটা মোটামুটি এই প্রজেক্ট অনুযায়ী 13 বছর ছিল। 1990 শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 2003। ঠিক আছে, যদিও তাতে যে কাজের আহ, করা হয়েছিল, মানে কাজের বেসিসে সেটাকে ঠিক করা হয়েছিল, সেটা পুরোপুরি হয়নি, সেটা এখনো চলছে কাজগুলো। ওকে। কিন্তু যে প্রজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ হিউম্যান জিনোম প্রজেক্ট নামে, সেটা মোটামুটি 1990 থেকে 2003, এই 13 বছর অব্দি চলেছিল। এবং টার্গেট ছিল যে মানুষের মধ্যে থাকা সমস্ত যে জিনোম রয়েছে, তার মধ্যে থাকা প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা নিউক্লিওটাইড যেন আইডেন্টিফাই করা যায়, এবং সেটা একটা সজ্জাক্রম যেন রেডি পাওয়া যায়, যে একটা ক্রোমোজোমের মধ্যে এই এই সজ্জায় সেটা রয়েছে। ওকে। এবং বুঝতেই পারছো এটা একটা মেগা প্রজেক্ট, হ্যাঁ, বৃহৎ প্রকল্প। মেগা প্রজেক্ট কেন? কারণ এর প্রয়োজনীয়তা এবং এই প্রকল্পের, এই প্রজেক্টের ব্যাপকতা প্রচুর, এবং এই উদ্দেশ্যগুলো অনেক বড়। ওকে। তো হিউম্যান জিনোমে মোটামুটি ভাবে আমরা যদি দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা, প্রায় 3 × 10⁹ বেস পেয়ার রয়েছে। ওকে। এবং খরচা হয়েছিল শুরুর দিকে, যদি হিসাব করা যায়, তার যে বাজেট, সেই বাজেট অনুযায়ী প্রায় $9 বিলিয়ন খরচা হয়েছিল। ওকে। এইটা সহজে বোঝার জন্য কি বলা হচ্ছে, যে ধরে নেওয়া যাক যে আমি এই যে সিকোয়েন্সটা পেয়েছি, সেই সিকোয়েন্সটা আমরা বইয়ে লিখবো, হ্যাঁ, ATGC করে, এরকম করে, যেমন হয়, তোমরা নিউক্লিওটাইডের সিকোয়েন্স দেখেছো, সেরকম করে আমরা বইয়ে লেখা হবে। ওকে। তো ধরে নেওয়া যাক একটা পেজে যদি আমরা এই আহ, 1000টা করে লেটার লিখি, ওকে, 1000টা করে যদি অ্যালফাবেট থাকে একটা পেজে, আর এরকম একটা বই, যে বইয়ে মোটামুটি ভাবে 1000টা পেজ থাকছে, ওকে, তোমাদের বায়োলজি বইয়ের মতোই এরকম মোটা বই, ঠিক আছে, তাহলে প্রায় 3300টি বইয়ের প্রয়োজন হবে টোটাল হিউম্যান জিনোমের সিকোয়েন্স গুলো লেখার জন্য। তার মানে বুঝতেই পারছো কতটা ভাস্ট এই সিকোয়েন্সটা। ঠিক আছে। এবং শুধু তাই নয়, এটা তো এইভাবে খাতায় বা হাতে লেখা যাবে সম্ভব নয়, এটার জন্য উন্নত প্রযুক্তিবিদ্যা দরকার। এবং এইটার থেকেই বায়ো ইনফরমেটিক্স বলে একটা নতুন শাখা তৈরি হবে। ওকে। যে হিউম্যান জিনোম প্রজেক্টের থ্রুতেই বলতে পারো, এই যে সিকোয়েন্স গুলো পেলাম, এই যে ডেটা গুলো পাওয়া যাচ্ছে, সেই ডেটাগুলোকে স্টোর করা, সেটাকে অ্যানালাইসিস করা, সেই স্টোর ডেটাটাকে পুনরায় কাজে লাগানো, এই সমস্ত কিছুর জন্য যে বায়ো ইনফরমেটিক্স এর নতুন একটা শাখা তৈরি হলো। ওকে। তো এটাতে যারা ফান্ড করেছিল, সেই ফান্ড ফান্ড কারা করেছিল? US ডিপার্টমেন্ট অফ এনার্জি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। ওকে। তো এরা ফান্ড করেছিল। এবং আরেকটা এরা গ্রান্ট পেয়েছিল, সেটা হচ্ছে ওয়েলকাম ট্রাস্ট UK।
ইউকে থেকে একটা ওয়েলকাম ট্রাস্ট পেয়েছিল। ঠিক আছে, পরবর্তীকালে জাপান, ফ্রান্স, জার্মানি, চীন এরাও এই প্রজেক্টে, এই মেগা প্রজেক্টে অংশগ্রহণ করে। ওকে, তো যদি আমরা সিকোয়েন্স বার করে নিতে পারি তাহলে কি সুবিধা কি অসুবিধা সেটা আমরা জানবো। তো বর্তমানে এই এই যদি আমি এই জিনোম প্রজেক্টের কথা ভাবি তাহলে হিউম্যান ছাড়াও এটা কিন্তু অন্যান্য জীবের ক্ষেত্রেও কিন্তু এই জিনোম প্রজেক্টটা চলছে। হুম, ইস্ট স্যাক্রোমাইসিস সেরিফিসিস যেটা, সি এলিগেন্স, সেনোরাভিটিস এলিগেন্স যেটা যেটা একটা নিমাটোড বেসিক্যালি, ড্রসোফিলা মাছি, কিছু প্ল্যান্ট যেমন ধান এবং অ্যারাবিডোপসিস। ওকে, তো এই অ্যারাবিডোপসিস এবং ধান, এছাড়া সি এলিগ্যান্স, ড্রসোফিলা, ওকে, এই সমস্ত জীবের ক্ষেত্রে কিন্তু এই হিউম্যান জিনোম প্রজেক্টটা কিন্তু, সরি হিউম্যান জিনোম প্রজেক্ট বলছি, এদের ক্ষেত্রে কিন্তু এই যে জিনোম সিকোয়েন্স বের করার যে ব্যাপারটা সেটা কিন্তু এদের ক্ষেত্রেও হয়েছে, অর্থাৎ এদেরও জিনোমের কিন্তু সিকোয়েন্সিং করা হয়েছে। ওকে, এবং এই যে সি এলিগেন্স বলছি বা ড্রসোফিলা বলছি বা এদিকে অ্যারাবিডোপসিস বলছি, এদেরকে বলা হয় মডেল অর্গানিজম। কেন মডেল অর্গানিজম বলা হয়? কারণ বিভিন্ন শাখাতে, জীববিজ্ঞানের বিভিন্ন শাখাতে এদের স্টাডি অনেক ভাবে হয়েছে, অনেক রকম ভাবে হয়েছে। ওকে, এবং এদের ওপর স্টাডি করে সেই স্টাডি গুলোকেই কিন্তু পরবর্তীকালে কোনো বড়, যখন মানুষের ক্ষেত্রেও যখন যেটাকে এ করা হচ্ছে, রূপায়িত করা হচ্ছে, তো সেগুলো কিন্তু এই এদের উপর স্টাডি করা হয়, করে দেখা হয়, দেন সেগুলোকে পরে 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 ধীরে ধীরে আরো বড় অ্যানিমেল, যেমন র্যাটও একটা, মাউসও একটা কিন্তু মডেল অর্গানিজম। ঠিক আছে, ওকে, তো এদের উপর করে করে ধীরে ধীরে হিউম্যানের উপর সেটাকে প্রয়োগ করা, ফাইনাল চেষ্টা করা হয়। ওকে, তো এইগুলো খুব ইম্পর্টেন্ট কিছু অর্গানিজম যেগুলোকে মডেল অর্গানিজম বলা হচ্ছে, এবং এই মডেল অর্গানিজমের যে জিনোম, সেই সিকোয়েন্স, তাদেরও কিন্তু সিকোয়েন্সিং বর্তমানে করা হয়েছে। ওকে, তো এর উদ্দেশ্য কি? হিউম্যান জিনোম প্রজেক্টের উদ্দেশ্য ছিল যে আমাদের যে জিনগুলো রয়েছে, মানব দেহের যে জিনগুলো প্রায় 20,000 থেকে 25,000, সেই জিনগুলোকে সব শনাক্ত করা, আইডেন্টিফাই করা। ওকে, এবং এই ডেটাগুলোকে স্টোর করা। ওকে, এবং শুধু তাই নয়, এই জিনকে আইডেন্টিফাই করা এবং জিনের যে সিকোয়েন্স গুলো, যে এটিজিসি, যে বেস পেয়ারিং গুলো, সেগুলোকেও কিন্তু আইডেন্টিফাই করা, তারা কোন সজ্জায় তারা সজ্জিত হয়েছে সেটা কিন্তু দেখা। ওকে, এছাড়াও আর কি, আর হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই ইএলএসআই, যেটা কিছু আহ, নৈতিক, আইনগত এবং সামাজিক কিছু দিক থাকে এগুলোর, প্রপারলি এটা ইউটিলাইজ হচ্ছে কি হচ্ছে না, এটার কি খারাপ দিক রয়েছে, কি ভালো দিক রয়েছে, কিছু এথিক্যাল ইস্যু থাকে, সেই এথিক্যাল ইস্যুগুলো কিন্তু এই হিউম্যান জিনোম প্রজেক্টের অন্তর্ভুক্ত ছিল, সেগুলোও কিন্তু খুঁটিয়ে রাখা হতো। ওকে, আচ্ছা, হিউম্যান জিনোম প্রজেক্টের বা হিউম্যান জিনোম প্রজেক্ট বলবো না, মানুষের যে জিনোম রয়েছে সেই জিনোমের কিছু বৈশিষ্ট্য যেগুলো আমরা হিউম্যান প্রজেক্ট জিনোম প্রজেক্ট থেকে পেয়েছি। কি? হিউম্যান জিনোম প্রায় 3,164.7 মিলিয়ন বেস যুগ্ম নিয়ে গঠিত, বেস পেয়ার নিয়ে গঠিত। ঠিক আছে, আর প্রত্যেকটা জিন করে এভারেজে, মানুষের মধ্যে প্রত্যেকটা যে জিন রয়েছে সেই জিন প্রায় 3,000 বেস পেয়ার, বেস দিয়ে গঠিত, প্রায় 3,000 বেস রয়েছে প্রত্যেকটা জিনে এভারেজে। এভারেজে কেন? কারণ কোনো জিনে দেখা যাচ্ছে 2,000 বেস রয়েছে, কোনো জিনে হয়তো 2 লাখ বেস রয়েছে, আবার কোনো জিনে হয়তো 20টা 25টা এরকম বেস রয়েছে, ডিপেন্ড করছে। ওকে, তো যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আহ, সবচেয়ে বড় যে জিনটা সেটা হচ্ছে ডিস্ট্রফিন জিন। ওকে, এটা এক্স ক্রোমোজোমে রয়েছে এবং যাতে প্রায় 2.4 মিলিয়ন বেস রয়েছে। ওকে, তো এই যে ডিস্ট্রফিন জিন দেখতে পাচ্ছ, এবং যাতে প্রায় 2.4 মিলিয়ন বেস রয়েছে, এবং এটা কিন্তু মাসেলের যে সার্কোলেমা থাকে, মাসেলের যে প্লাজমা মেমব্রেন, সেই মাসেলের প্লাজমা মেমব্রেনে থাকে, এবং বেসিক্যালি এটা কি করে, এটা যে মাসেল কন্ট্রাকশনের সময় যে সার্কুলেমার মধ্যে যে টান পড়ে, হুম, সেটাকে কিন্তু সাপোর্ট দেয়। ঠিক আছে, সার্কুলেমাকে তার যে গঠনগত বিকৃতি যাতে না ঘটে সেই ব্যাপারটাকে দেখে, স্থায়িত্ব মেনটেন করার চেষ্টা করে সার্কুলেমার মাসেলের। আর সবচেয়ে ছোট যে জিন হিউম্যানের ক্ষেত্রে আইডেন্টিফাই করা গেছে সেটা হচ্ছে এই ওয়াই ক্রোমোজোমে থাকা এসআরওয়াই জিন, যেটাকে টিডিএফ জিনও বলে। ওকে, টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর।
14টা বেস নিয়ে গঠিত। ওকে, তো এই এসআরওয়াই জিন বা টিডিএফ যেটা রয়েছে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট তোমাদের তোমাদের জন্য, যেটা হচ্ছে যে সবচেয়ে ক্ষুদ্রতম জিন। ওকে, তো টিডিএফ কি করে? টিডিএফ, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর, এটা কি করে? এটা বেসিক্যালি যে বাইপোটেনশিয়াল গোনাড যেটা থাকে, ওকে, ভ্রূণ অবস্থায় যে বাইপোটেনশিয়াল গোনাড থাকে, যার মধ্যে পোটেন্সি থাকে যে সেটা আহ, থেকে ডিম্বাশয় তৈরি হতে পারে, শুক্রাশয় তৈরি হতে পারে, টেস্টিস বা ওভারি দুটোই তৈরি হতে পারে। সেই বাইপোটেনশিয়াল গোনাডের উপর কিন্তু এই টিডিএফ কাজ করে। ওকে, এবং বাইপোটেনশিয়াল গোনাডের উপর টিডিএফ কাজ করে টিডিএফ এর যে মেডালা রিজিয়ন রয়েছে, সেই মেডালা রিজিয়ন কি হয়, ওটা কিন্তু দেখা যাচ্ছে যে টেস্টিসে কনভার্ট হয়ে যায়, যদি এই এসআরওয়াই জিন থাকে, মানে ওয়াই ক্রোমোজোম যদি থাকে এবং এসআরআই জিন থাকে, বা যদি সেখান থেকে টিডিএফ রিলিজ হয়। ঠিক আছে, ওকে। তো এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে এটা 14টা বেস পেয়ার নিয়ে এরা এটা গঠিত এই এসআরওয়াই জিনটা। ঠিক আছে, আর ডিস্ট্রফিনের ক্ষেত্রে তো বলেই দিলাম, এটা 2.4 মিলিয়ন বেস রয়েছে এর মধ্যে, এবং মোট জিন সংখ্যা ধরা হয়েছে মানুষের ক্ষেত্রে, সেটা হচ্ছে 30,000। ঠিক আছে, আগে ভাবা হয়েছিল যে প্রায় 80,000 বা 1,40,000 জিন রয়েছে, কিন্তু তা নয়, মোটামুটি যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 30,000। হ্যাঁ, এবং আরো ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা যারা রয়েছি প্রত্যেকটা মানুষ কিন্তু অন্য মানুষের সঙ্গে প্রায় 99.9% ম্যাচ করে এই নিউক্লিওটাইডের সজ্জাক্রম। শুধু 0.1%-এর জন্যই প্রত্যেকটা মানুষের থেকে এইভাবে আলাদা। এই যে ভ্যারিয়েশন গুলো, সেই ভ্যারিয়েশন গুলো কিন্তু এই 0.1%-এর জন্য মাত্র। বাকি 99.9% কিন্তু আমরা সিমিলার আমাদের জিনোমের সিকোয়েন্স অনুযায়ী বা আমাদের জিনোটাইপ অনুযায়ী। ওকে, আচ্ছা, আরেকটা কি, যে আমাদের যে জিনোম, সেই জিনোমে 2%-এরও কম, 2%-ও কম যদি আমরা দেখি, সেইটা প্রোটিনের জন্য সংকেত বহন করে। খুব কম, জাস্ট 2%ও লাগে না, যে টোটাল যে জিনের সেই 2% অংশ প্রোটিনের জন্য সংকেত বহন করছে। আর আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, সেটা হচ্ছে এই রিপিটেটিভ কিছু সিকোয়েন্স, একই জিনিস ধরে নেওয়া যাক যে এটি জিসি জিসি, এইটা বহুবার রিপিট হয়েছে, এবং এইটাই আমাদের মানব জিনোমের বেশিরভাগ স্ট্রাকচারই কিন্তু এই রিপিটেড সিকোয়েন্স গুলো কিন্তু তৈরি করছে। ওকে, কখনো সেটা দুবার, কখনো সেটা বহুবার, কখনো সেটা 100, কখনো 1000 বার এই পুনরাবৃত্তি গুলো, রিপিটেড সিকোয়েন্স গুলো রিপিট হয়ে গেছে। ওকে, এরা হয়তো সরাসরি বা কোনো জিনের সঙ্গে সেই জিনটাকে এক্সপ্রেস করার জন্য রেসপন্সিবল নয়, কিন্তু এরা ক্রোমোজোমের গঠন এবং মিউটেশন, বা আমরা যদি বলি বিবর্তন, যেটা বলি ইভলিউশনের সঙ্গে কিন্তু এরা খুব ভালোভাবে কানেক্টেড। ঠিক আছে, ক্রোমোজোম 1 সবচেয়ে বেশি জিন আবিষ্কার হয়েছে, 2,968টা। আর ক্রোমোজোম ওয়াই যদি দেখি, সেটা সবচেয়ে কম জিন থাকে, এটা হচ্ছে 231টা। আর এছাড়াও বিজ্ঞানীরা মানুষের জিনোমে 1.4 মিলিয়ন এরিয়া শনাক্ত করেছেন, যে 1.4 মিলিয়ন এরিয়ার মধ্যে প্রচুর এসএনপি রয়েছে, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম রয়েছে। ওকে, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে পুরো মানে বেসের যে সজ্জাক্রমটা পুরো সেম, একটা নিউক্লিওটাইড হয়তো কোনো মানুষের ক্ষেত্রে আলাদা, কোনো মানুষের ক্ষেত্রে আলাদা। অর্থাৎ এই একটা মানুষের ক্ষেত্রে একটা নিউক্লিওটাইড দিয়ে আলাদা, বাকি পুরো রিজিয়নটা কিন্তু প্রায় সেম। ওকে, সজ্জাক্রমটা প্রায় সেম, শুধু একটা নিউক্লিওটাইড দেখা যাচ্ছে এই মানুষ আর ওই মানুষের আলাদা। ঠিক আছে, দিস কল্ড সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। এটাও কিন্তু ইভলিউশনের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং রোগগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে, কিভাবে মিউটেশন তৈরি হচ্ছে, সেটার জন্য কিন্তু, সেটা জানার জন্য কিন্তু এই এসএনপি গুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, কিভাবে এই সিকোয়েন্সিং গুলো করা হলো, ঠিক আছে, সেটা একটু আমরা জানবো। এখানে দুটো মেন ফ্যাক্টর। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে কি, আমরা সেই জিনগুলোকে বার করব যে জিনগুলো আরএনএ হিসাবে প্রকাশ পায় বা বেসিক্যালি প্রোটিন তৈরি করে, সেই জিনগুলো সজ্জাক্রম বা সেই জিনগুলো সিকোয়েন্স করব। আর আরেকটা ফ্যাক্টর কি, আরেকটা দিক, সেটা হচ্ছে যে টোটাল যে ডিএনএ, টোটাল যে জিনোম, সেই টোটাল ডিএনএ আমি সজ্জাক্রম বার করবো। তাহলে দুটো প্রজেক্ট, মানে দুটো
পার্ট বলবো আমি। বেসিক্যালি একটা হচ্ছে যেটা প্রকাশ পাচ্ছে, যেটা এক্সপ্রেস করছে সেই আরএনএ, সেই আরএনএ এরিয়াগুলোকে আমি আহ, যেখানে রয়েছে সেই এরিয়াগুলোকে আমি চিহ্নিত করলাম, সেই এরিয়াগুলোর আমি সিকোয়েন্সিং করলাম। আর আরেকটা হচ্ছে যেখানে এক্সপ্রেস করছে বা এক্সপ্রেস করছে না সমস্ত এরিয়া, অর্থাৎ টোটাল যে ডিএনএ, হ্যাঁ টোটাল ডিএনএ আমি সিকোয়েন্সিং করি। এই দুটো দিক। এখন যেটা ওই আরএনএ হিসেবে প্রকাশ পায় সেটা করাটা তুলনামূলক একটু ইজি। কারণ সিম্পলি আমরা কি করতে পারি, আরএনএ পাওয়া গেল, ঠিক আছে, টোটাল যে আরএনএ সে টোটাল আরএনএ আইসোলেট করা গেল, এবং টোটাল আরএনএ আমি কি করলাম, আমরা সিডিএনএ তে কনভার্ট করে নিলাম। ওকে, আরএনএ থেকে সিডিএনএ তে কনভার্ট করে নিলাম। আরএনএ যে এক্সপ্রেস যে রিজিয়ন গুলো, সেই এক্সপ্রেস রিজিয়ন গুলোই আমার সিডিএনএ তে থাকবে। এক্সপ্রেস করছে না সেই জিনগুলো, সেই রিজিয়ন গুলো সিডিএনএ থাকছে না। ওকে, তো যে আরএনএ থেকে আমরা সিডিএনএ তে কনভার্ট করে নিলাম, সেই সিডিএনএ গুলো কিন্তু যদি আমরা সজ্জাক্রম বার করি, তাহলে সেই সিডিএনএ সজ্জাক্রম যদি বার করতে পারি, তাহলে তার যে সিকোয়েন্সিং, সেই সিকোয়েন্সিংটার মধ্যে কিন্তু আমার সেই এরিয়াগুলো থাকবে যেগুলোতে কিনা এই এক্সপ্রেসড সিকোয়েন্স ট্যাক্স রয়েছে, ইএসটি রয়েছে। ওকে, আর আরেকটা যেটা বললাম টোটাল যে ডিএনএ, সেই টোটাল ডিএনএ যদি আমরা সিকোয়েন্স বার করতে চাই তাহলে সেটা কিন্তু ডিফিকাল্ট। ওকে, সেটা কিন্তু ডিফিকাল্ট। এখন সেটা কিভাবে বার হবে, সেটা করতে গেলে ডিএনএটা যেহেতু অনেকটা লম্বা, সেহেতু ডিএনএটাকে কাটতে হবে, কিছু এরিয়া কাটতে হবে। মলিকিউলার সিজার বলা হয় একটা এনজাইমকে, সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। সেই রেস্ট্রিকশন এনজাইম ও কিন্তু এই সময় আবিষ্কার হয়েছিল। এবং যে রেস্ট্রিকশন এনজাইম কি করে, রেস্ট্রিকশন ডাইজেশন, অর্থাৎ নির্দিষ্ট বেস পেয়ার অনুযায়ী ও কি করতে পারে, কাটতে পারে। বিভিন্ন রেস্ট্রিকশন এনজাইম রয়েছে, যে বিভিন্ন রেস্ট্রিকশন এনজাইম গুলো বিভিন্ন ফ্র্যাগমেন্টে কাটতে পারে। ওকে, ধরে নেওয়া যাক যদি এই একটা ডিএনএ যদি টুকরো হয়, তাহলে কোনো একটা রেস্ট্রিকশন এনজাইম দেখা গেলো এখানে কাটছে, কোনো একটা রেস্ট্রিকশন এনজাইম দেখা গেলো এখানে কাটছে, কোনো একটা রেস্ট্রিকশন এনজাইম দেখা গেলো এখানে কাটছে বা এখানে কাটছে, অর্থাৎ বিভিন্ন রেস্ট্রিকশন এনজাইম বিভিন্ন জায়গায় কেটে টুকরোগুলোকে বের করে। তো আমরা একটা রেস্ট্রিকশন এনজাইমকে কনসিডার করে নিই যে হয়তো এখানে, এখানে এবং এখানে কেটেছে। তাহলে এই এই টোটাল ডিএনএ থেকে আমরা চারটে টুকরো পেয়ে গেলাম। সেই চারটে টুকরো কি করতে হবে, অ্যাম্প্লিফাই করতে হবে, অর্থাৎ সেটাকে ক্লোনিং করতে হবে। ক্লোনিং মানে তার একটা কপি তৈরি করতে হবে। ওকে, এই কপিটা দুরকম ভাবে করা যায়। একটা হচ্ছে পিসিআর মেশিন দিয়ে করা যায়, আর আরেকটা কি করা যায়, পিসিআর মেশিন মানে হচ্ছে যে একটা ডিএনএ যে টুকরো দেওয়া আছে, সেই ডিএনএ টুকরোটা পিসিআর মেশিনের মধ্যে যদি আমি দিই, তাহলে সেটা অনেকবার সেই পিসিআর মেশিনটা যদি আমরা সাইকেলটাকে সেট করে দিতে পারি, তাহলে অনেকগুলো টুকরো ওই সেম জিনের অনেকগুলো কপি তৈরি হবে। বেসিক্যালি যেমন জেরক্স করি, ঠিক জাস্ট লাইক জেরক্স। ওকে, কিন্তু এটা মলিকুলার মেকানিজমে ঘটে, এবং মলিকুলার বায়োলজির যে ওয়েট ল্যাব বেস একটা টেকনিক, এবং খুব ইম্পর্টেন্ট টেকনিক পিসিআর, যেটা ক্যাডি মুলিস প্রথম ডিসকভার করেছিলেন 1985-তে। আমরা বায়োটেকনোলজি যখন চ্যাপ্টার করবো তখন পিসিআর মেশিন সম্পর্কে আমরা ডিটেলসে জানবো, এখন ওটাই যাচ্ছি না। বাট তোমার শুধু এটুকু জেনে রাখো যে কোনো একটা ডিএনএ টুকরো যদি আমরা পাই, ডিএনএ ফ্র্যাগমেন্ট যদি পাই, সেটা কিন্তু আমরা পিসিআর করে সেখান থেকে ওই ডিএনএ টুকরোর ওই ফ্র্যাগমেন্টটার আমরা অনেক কপি বার করতে। ওকে, বাট এরা মেনলি যারা হিউম্যান জিনোম প্রজেক্টে এনারা কি করেছিলেন, এনারা কিন্তু সাধারণত ভেক্টরের উপর জোর দিয়েছিলেন। এবং এই ভেক্টর দিয়ে কি করতে পারি, এখানেও আমরা কিন্তু ক্লোনিং করতে পারি বা কপি করতে পারি। কিভাবে করব, দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়ার যে জিন রয়েছে, সেই জিন বা ইস্টের যে জিন রয়েছে, মানে জিন মানে আই মিন সরি, ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম রয়েছে, ক্রোমোজোম বলবো না আমি, ওই যদি বেটার হয় আমি যদি প্লাজমিড বলি তাহলে বেটার হবে। ওকে, ব্যাকটেরিয়ার যে প্লাজমিড রয়েছে, সেই প্লাজমিড বা ইস্টের যে ক্রোমোজোম রয়েছে, সেই ক্রোমোজোম, তাদের মধ্যে যদি আমরা হিউম্যান জিনোমের কোনো একটা পার্ট, কোনো একটা টুকরোকে যদি ইনসার্ট করে দিতে পারি, তাহলে করে সেটাকে কোনো ব্যাকটেরিয়া বা ইস্টের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে কি হবে, রেপ্লিকেশনের মাধ্যমে ওই ব্যাকটেরিয়ার যে প্লাজমিড গুলো, সেগুলো কি হবে, ডিভাইড করবে বারবার। এবং ব্যাকটেরিয়া প্লাজমিড যখন ডিভাইড করবে, ব্যাকটেরিয়া প্লাজমিড যখন রেপ্লিকেশন করবে, তার সঙ্গে সঙ্গে আমি যে হিউম্যান জিনোমের যে হিউম্যানের যে ডিএনএ যে টুকরোটা আমি পাঠিয়েছিলাম, সেই টুকরোটাও কিন্তু ওদের শরীরে রেপ্লিকেশন হবে, কপি তৈরি হবে তার। একই রকম ভাবে ইস্টের ক্ষেত্রেও কিন্তু ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম যেটা বলছে, তার মধ্যে যদি আমি হিউম্যানের কোনো ডিএনএ টুকরোকে আমি ইনসার্ট করে দিতে পারি, তাহলে সেগুলো কিন্তু ইস্টের ক্রোমোজোমের রেপ্লিকেশনের সঙ্গে সঙ্গে হিউম্যান জিনোমের যে আহ, ওই যে পার্টটা, হিউম্যান ডিএনএ যে ছোট পার্টটা যেটা আমি পাঠালাম, সেই পার্টটাও কিন্তু রেপ্লিকেট হবে বা কপি তৈরি হবে। ওকে, তাহলে বেসিক্যালি এই ব্যাক বা ইয়া এরা বেশ বড় লেন্থের যে ডিএনএ, সেই ডিএনএ ফ্র্যাগমেন্টকে এরা
ধরতে পারে এবং তাদের এইভাবে নিজের শরীরের মধ্যে রেখে তারা কিন্তু কপি তৈরি করতে পারে। ওকে। তাহলে এই যে কপিগুলো, সেই কপিগুলোকে পরবর্তীকালে কি করতে হবে? পরবর্তীকালে কিন্তু সেটা স্যাঙ্গারের মেথড অনুযায়ী, স্যাঙ্গার মেথডে সেটা কি করতে হবে? অটোমেটেড সিকোয়েন্সার দিয়ে সেটা কিন্তু সিকোয়েন্সিং করতে হবে, যে ATGC, ঠিক এরকম যেরকম দেখতে পাচ্ছ এখানে এই টিভি স্ক্রিনটাতে যেটা দেখাচ্ছে। ওকে, ঠিক যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু ও সিকোয়েন্সটা দিয়ে দেবে, ফেডরিক স্যাঙ্গার। ওকে, এই স্যাঙ্গারের মেথড অনুযায়ী এটা কাজ করে। তো এই পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো, বলছে যে 2006 সালের মে মাসের মধ্যে কেবলমাত্র ক্রোমোসোম 1 তার সিকোয়েন্সিং এর কাজটা কিন্তু শেষ হয়েছিল। ওকে। এবং পরবর্তীকালে আহ, বাকি যে অটোসোম গুলো রয়েছে এবং XY, এই অ্যালোসোম গুলো, এগুলো সিকোয়েন্সিংও কিন্তু চলছে। ওকে, মানে এটার সিকোয়েন্সিং ঠিকই চলছে। এবং আহ, এই ডেটাগুলোর অ্যানালাইসিস করার জন্য, ডেটাগুলো স্টোর করার জন্য অনেক প্রোগ্রামিং রয়েছে, অনেক সফটওয়্যার রয়েছে। এবং এই ডেটাগুলো অ্যানালাইসিস করার সাথে সাথে এই ডেটাগুলোকে নিয়ে যাতে মানুষ কাজ করতে পারে। ধরে নেওয়া যাক, এখন বর্তমানে যদি কেউ কোনো একটা আহ, জিনের জিনকে নিয়ে কাজ করে, তাহলে তাকে কি করতে হয়? ওই সেই জিনের এগেনস্টে তাকে প্রাইমার ডিজাইন করতে। ওকে। প্রাইমার কেন লাগবে? কারণ প্রাইমার লাগবে PCR করার জন্য। PCR করে কি করবে? ও ওই জিনের কিছু কপি পাবে, যে কপিগুলো নিয়েও ফার্দার কাজ করবে। ওকে। তাহলে এই যে কপি অনেকটা তৈরি করলো, সেই তৈরি করতে গেলে তার কি লাগছে? প্রাইমার ডিজাইন করতে হচ্ছে। এই প্রাইমার সে কি করে ডিজাইন করবে? কারণ সে এখন জানে যে ওই সিকোয়েন্স গুলো কি কি রয়েছে। ওকে। সেই সিকোয়েন্স অনুযায়ী ও কিন্তু ওই জিনে প্রাইমার তৈরি করতে পারে। প্রাইমার বলতে ওই RNA প্রাইমারের কথা তোমরা যেটা পড়েছো না, এটাকে রেপ্লিকেশন করানোর সময় পড়েছিলাম যে রেপ্লিকেশন যদি করতে হয় তাহলে একটা প্রাইমার লাগে, প্রাইমার অনুযায়ী তারপরে বাকি নিউক্লিওটাইড গুলো জুড়ে 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 একটা নতুন অপত্য DNA তৈরি হয়। হ্যাঁ, ওই আমি সেই প্রাইমারটার কথাই বলছি। কারণ আমি যদি না জানতে পারি যে সিকোয়েন্সটা কি আছে, আমি তার সঙ্গে পরিপূরক ভাবে প্রাইমারটা ডিজাইন করতে পারবো না। তো সেইগুলো করা হচ্ছে কিন্তু এই ডেটাবেসের উপর ডিপেন্ড করে। ওকে। এই সফটওয়্যার গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ডেটাবেস গুলো খুব ইম্পর্টেন্ট, যার উপর বেস করে এই কাজগুলো হচ্ছে। যেমন প্রাইমার ব্লাস্ট বলে একটা সফটওয়্যার রয়েছে, অনলাইন সফটওয়্যার। প্রাইমার 3 বলে একটা এরকম ডেটাবেস রয়েছে। ওকে। যেগুলো কিন্তু এগুলোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এই মলিকুলার বায়োলজি টেকনিকের জন্য। আচ্ছা, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কোন জিনটা কোন জিনের পরে রয়েছে সেটা কি করে বোঝা যাবে? এখন দেখা যাচ্ছে, ধরে নাও যে এই একটা ক্রোমোজোম রয়েছে, এই DNA রয়েছে, এখানে A জিন রয়েছে, এখানে B জিন রয়েছে, এখানে C জিন রয়েছে, D, E, F, G। এখন ধরে নেওয়া যাক একটা রেস্ট্রিকশন এনজাইম যেটা হয়তো কেটেছে এই জায়গাটা, এবং কেটেছে হয়তো এই জায়গাটা। তাহলে আমি দুটো টুকরো পেলাম, সরি, তিনটে টুকরো পেলাম। ওকে। এখন ধরে নেওয়া যাক অন্য একটা রেস্ট্রিকশন এনজাইম যেটা হয়তো কাট করেছে এই জায়গাতে এবং এই জায়গাতে। তাহলে সেক্ষেত্রে আমি কি পাচ্ছি? এরকম একটা লেন্থ পাচ্ছি, এবং এরকম একটা লেন্থ পাচ্ছি, এবং এরকম একটা পাচ্ছি। তো ফার্স্টে আমি কি পেয়েছিলাম? পেয়েছিলাম, পেয়েছিলাম। সেকেন্ড টুকরোটাই কি পেয়েছিলাম? সি, ডি, ই। থার্ডটাই পেয়েছিলাম FG। ঠিক আছে, আমি সহজভাবে বোঝানোর জন্য করছি, এখানে কিন্তু ওই ABCD হবে না, এখানে বেসিক্যালি এটা কি হবে? এটা বেসিক্যালি নিউক্লিওটাইডের সজ্জাক্রমটা হবে, ATGC যেগুলো। কিন্তু আমি বোঝানোর জন্য সংক্ষেপে এইভাবে করছি, একটা জিনের মতো করে সাজিয়ে করার চেষ্টা করছি। আচ্ছা, সেকেন্ড বার যে টুকরোটা হলো,
যে নতুন রেস্ট্রিকশন এনজাইম, সেটা কেটে কি করলো, এ, বি, সি এর টুকরো করলো, আর কি করলো, ডি, ই, এফ এই একটা টুকরো করলো, এবং জি বলে একটা টুকরো। এরকম আমি আরেকটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটতে পারি, সে হয়তো অন্যভাবে এটাকে টুকরো করবে। বেসিক্যালি আমি যদি এই টুকরোগুলোর সিকোয়েন্সিং করে নিই, ওকে, তাহলে আমি কিন্তু এগুলোকে যদি অ্যালাইন করি, তাহলে আমি বুঝতে পারবো যে এ, বি, সি, ডি, ই, এফ এবং জি এরা কিন্তু পরপর পরপর রয়েছে। যদি আমি এদেরকে কম্পেয়ার করি, এদেরকে যদি প্রপারলি আমি অ্যালাইন করি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে এ, বি, আবার এদিকে সি, ডি, ই, আবার এ, বি এর পরে সি রয়েছে। তার মানে কি, অলরেডি আমি এখান থেকে বুঝেছিলাম যে সি এর পরে ডি, ই রয়েছে, তাই না? আর তারপর আমি এখান থেকে বুঝেছি যে ই এর পরে এফ রয়েছে, আবার এখান থেকে বুঝেছিলাম এফ এর পরে জি রয়েছে। ফলে আমার কাছে কিন্তু এই পুরো যে দিনের যে সজ্জাক্রম, সেই সজ্জাক্রম কিন্তু আমার পক্ষে রিট্র্যাক্ট করা সম্ভব। সো এইভাবে কিন্তু ধীরে ধীরে ভৌত ম্যাপ বা ফিজিক্যাল ম্যাপ এবং জেনেটিক ম্যাপ তৈরি করা হলো। এবং এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরগুলো কাজ করেছে, তার মধ্যে একটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বা রেস্ট্রিকশন এনজাইম, যেগুলোকে বলা হয় মলিকিউলার সিজার, আণবিক কাঁচি। ওকে, সো দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, তো এটার ফিউচার যদি আমরা অ্যাপ্লিকেশন দেখি, তাহলে বিভিন্ন এখন এখন যা রিসার্চ চলছে, মলিকুলার বায়োলজি বা জীববিজ্ঞানে যা রিসার্চ চলছে, সবই কিন্তু ডিপেন্ড করে রয়েছে এই জিনোম প্রজেক্ট গুলোর উপর। মানুষের যা যা রোগ, সেই রোগগুলো সম্পর্কে যা যা কাজ বর্তমানে হচ্ছে, তার সবকিছুই কিন্তু এই ডেটা অ্যানালাইসিস করে, এই ডেটার হেল্প নিয়ে, এই ডেটাকে ইউজ করে কিন্তু কাজ হচ্ছে। ওকে, এটা এখন সায়েন্টিস্টদের ক্ষেত্রে এটা এখন একদম ব্রেড অ্যান্ড ব্যাটার হয়ে গেছে, মানে রেগুলার এটাই তাদের মানে হাতে নিয়েই অন্য কাজ করতে হচ্ছে। এটাকে ইগনোর করে তারা অন্য কাজ করতে পারছে না। ওকে, সো দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। তাহলে আহ, আমাদের ফিউচার যে হেলথ রিলেটেড যে জিনিসগুলো, সেগুলো কিন্তু এর উপর ডিপেন্ড করে রয়েছে। শুধু তাই নয়, আমরা প্ল্যান্টের ক্ষেত্রেও জিনগুলো সিকোয়েন্সিং করছি। ফলে প্ল্যান্টের ক্ষেত্রে আমি বা আমরা যখন সেটার ক্ষেত্রে হাইব্রিডাইজেশন করবো, বা সেটার ক্ষেত্রে আমরা যখন কোনো জেনেটিক লেভেলে কোনো মিউটেশন দেখতে চাইছি, ওকে, ভ্যারাইটি নতুন আনতে চাইছি, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এখন অনেকটা বেশি এই সিকোয়েন্সিং এর ব্যাপারগুলো অনেক বেশি কিন্তু ইনভলভ হয়ে পড়েছে। ঠিক আছে, সো দ্যাটস দ্য থিং, দ্যাট ইজ হিউম্যান জিনোম প্রজেক্ট। ওকে, তারই এক্সটেনশন এগুলো এখন মোটামুটি অনেক জীবের ক্ষেত্রে এই জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে, যেগুলো পরবর্তীকালে আরো যখন আমরা দেখবো ফিউচারে, আরো অনেক জীবের কিন্তু এই জিনোম সিকোয়েন্সিং গুলো করা হবে। ঠিক আছে, তাহলে আজ তাহলে এই পর্যন্ত থাকলো। তোমার যদি কারো কোনো ডাউট থাকে, আমার মেল আইডি দেওয়া রয়েছে এখানে, তোমরা কিন্তু তোমাদের ডাউট গুলোকে রাখতে পারো, আমি তোমাদের সেগুলোকে সলভ করে দেবো। নেক্সট ডে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এই সমস্ত টেকনিকগুলোই কিন্তু মলিকুলার বায়োলজি চ্যাপ্টারে রয়েছে, বাট এগুলো আহ, যে বায়োটেকনোলজি চ্যাপ্টার, তার সঙ্গে এটা ওতপ্রোতভাবে কানেক্টেড। ঠিক আছে, তো সেই জন্য এগুলো এখানেই করিয়ে দিচ্ছি তোমাদের। পরে যখন বায়োটেকনোলজি ক্লাস হবে, তখনও হয়তো অল্প অল্প এগুলো রয়ে যাবে, তখন তোমরা আরো বেটার বুঝতে পারবে। ওকে, আজ তাহলে এই পর্যন্ত আছে।